হাল্লা বলে আমরা আজ মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যেদিকে আলোচনা করব অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রসঙ্গে সাংবাদিক বৈঠক এবং সেই সাংবাদিক বৈঠকেই নির্বাচন কমিশনের সিইও নিয়ে মন্তব্য এবং সেই মন্তব্য ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। তারই সঙ্গে আজ সারা দিন ধরে আমরা দেখেছি উত্তাল হয়ে রয়েছে দুর্গাপুরের পরিস্থিতি। আপনারা জানেন গণধর্ষণের ঘটনা ডাক্তারি পড়ুয়াকে, এই ঘটনা এবং তারই সঙ্গে নাদিয়ালে ঘটনা সামনে চলে এসেছে অর্থাৎ মুখ এবং বধিরকে ধর্ষণের ঘটনা। এই দুটি বিষয়ের দিকে আমরা অবশ্যই করে নজর রাখবো, কিন্তু প্রথমেই যেদিকে আমরা নজর রাখবো অর্থাৎ দুর্গাপুরের ঘটনা ইতিমধ্যেই রাজ্য উত্তাল এবং তার বাইরে আমরা যদি দেখি জাতীয় রাজনীতিতে এবং বিভিন্ন ক্ষেত্রে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমেই নজর রাখবো দুর্গাপুর এবং নাদিয়ালের ঘটনার দিকে। ফের গণধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া। এবার ঘটনাস্থল দুর্গাপুরের আইকিউ সিটি নামের এক বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। নির্যাতিতা আদতে ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। ঘটনাটি ঘটে শুক্রবার রাত 9টা নাগাদ। জানা গেছে সহপাঠী বিশেষ বন্ধুর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে খাবার খেতে বেরিয়েছিল দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। সেই সময় 5 যুবক এসে তার পথ আটকায় এবং পাশের জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। খবর পেয়ে শনিবার ভোরে দুর্গাপুর এসে পৌঁছন নির্যাতিতার বাবা মা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा, तो मेरा लड़की भी इसके पीछे भागा। वो लड़का गायब हो गया, कहाँ छुप गया। मेरा लड़की को वो अकेला देख के वो 3 लोग ले गए और 2 लोग आ गए, जंगल में ले गए। और एक लोग उसके साथ गंदा काम किया। আরও অভিযোগ, কেড়ে নেওয়া হয় তরুণীর ফোন, পাশাপাশি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল ছেড়ে পালায় ছাত্রীর বিশেষ বন্ধু। স্বাভাবিকভাবেই সন্দেহের তালিকায় রয়েছেন তিনিও। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার বাবা মা। और उसका मोबाइल छीन गया, चिल्लाएंगे तो मार दूंगा जान से। सस्पेक्ट हो रहा है आपका जो वो था, फिर उसके रहते हुए ये घटना हुआ है? हाँ वो तो बात है, वो तो उसको रहते कि वो चला आया, भाग गया। हाँ कैसे भाग गया छोड़ के? রুকনা চাহে তা। বাইরে নিয়ে গেছিল, তার বন্ধু একজন কি বাইরে নিয়ে গেছিল। হ্যাঁ সেই ছেলে তো যখন নিয়ে গেছিল ওই ছেলেটা অ্যাকচুয়ালি আমার মেয়েটা তো চালাক নয়। আমি ন্যায় চাইছি, আমি চাইছি কি আর 5 জন মেয়ে যেমন ওইভাবে সাফারিং না হবে। বর্তমানে ছাত্রীটি হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। এফআইআর কপিতে গণধর্ষণের পাশাপাশি 5,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ইতিমধ্যে নির্যাতিতার বয়ান রেকর্ড করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডিএমই। প্রশ্ন উঠছে, তবে কি ঘটনায় পরোক্ষভাবে যুক্ত ওই ছাত্র? অভিযুক্তরা কি তারই পরিচিত? আর তা না হলে ঘটনাস্থল ছেড়ে সে পালালোই বা কেন? কলেজ ক্যাম্পাসের বাইরে বেরোনোর অনুমতি বা মিলল কিভাবে? একটি ঘটনা তুলে দিল হাজার প্রশ্ন। একই সঙ্গে প্রশ্নের মুখে রাজ্যের নারী সুরক্ষা। ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা জানিয়েছেন যে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কোনোভাবেই দোষীরা ছাড়া পাবেন না। যদি এরকমটা হয়ে থাকে, এই ঘটনা ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হবে, এমনটা কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা আমাদেরকে যেটুকু জানিয়েছেন। রাজেশ সেনগুপ্ত ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আর ঠিক এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে সিপিএম এর তরফ থেকে মানব লাহা, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা শক্তি মৈত্র। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। প্রথমেই 3 জনের কাছে সংক্ষিপ্ত প্রশ্ন, যার বৃহৎ উত্তর খুব স্বাভাবিক আর কি। কেন পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না? তন্ময়বাবু। দেখুন, একটা হচ্ছে যে নিরাপত্তা ব্যাপারটা সুরক্ষিত করতে পারছে না এই সরকার, সেটা বারে বারে আপনারা প্রমাণ হচ্ছে। আপনি আরজি কর বলুন, আপনি এই পাঁশকুড়াতে বলুন একজন নার্স, বা ল কলেজ। তো এখন এখানে দেখুন, একটা বেসরকারি কলেজের ছাত্রী এই ক্যাম্পাস থেকে জাস্ট বাইরে গিয়েছে খেতে সন্ধ্যে 8টার সময়। তাহলে সেখানে যদি এরকম হয়, তো প্রশ্ন হচ্ছে, আমি যেটা দেখেছি যে একটা কমিউনিটি পুলিশিং বলে ব্যাপার থাকে, যে পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা থাকে, সিসিটিভি ক্যামেরা বসানো থাকে, একটা মানুষ তাকে দেখলে ভয় পায়। আমাদের রাজ্যে আমি দেখিনি কখনো এই কমিউনিটি পুলিশিং ব্যাপারটা, এবং সেখানে কোনো পুলিশের কোনো গাড়ি বা কোনো বাইকে করে পুলিশ যাচ্ছে বা কোথাও ঘুরছে, এইটুকুও পর্যন্ত দেখা যায় না। সুতরাং একটা কলেজের বাইরে একটা একটি মেয়ে অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে পড়তে এসছে, তার উপরে আজকে এই ঘটনা ঘটলো। এখনও আমরা জানি না কিন্তু
হচ্ছে শিলাদিত্য, যে কারা এই ঘটনাটা করিয়েছে সেখানে আবার কি আছে। কারণ আমরা এটা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, আরজি করের ঘটনা হোক আর ওই কসবা ল কলেজের হোক, সবসময় তৃণমূলের সাথে যোগ পাওয়া গেছে। এবং এখানে তৃণমূলের সাথে যোগ আছে কিনা, কারণ তৃণমূলের সাথে যোগ থাকলে আপনি বলে দিতে পারেন যে তারা জানে আমাদের কিছু হবে না, এবং তারা জানে যে রাজ্যের এরকম রেপ কেসে কনভিকশন রেট ভারতবর্ষের মধ্যে একদম লোয়েস্ট। আমাদের রাজ্যে কনভিকশন রেট বলছি, যে রেপ করার পরে তার শাস্তি হওয়া, সেইটা এখানে খুব কম, অনলি 3%। সেটা হচ্ছে দেশে হচ্ছে আপনার 2022 সালে ছিল 26%, 26%। এই যখন এরা নাটক করে যখন অপরাজিতা বিল এনেছিল, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে দেশে আছে 26%। তাহলে আমাদের রাজ্যে কত? সে আমাদের রাজ্যে এত কম কেন? তার মানে কি হচ্ছে, পুলিশ সেই শাস্তির ব্যবস্থাটা করতে পারে না। আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব অবশ্যই করে। আমাদের সঙ্গে আরো দুই অতিথি ইতিমধ্যেই আলোচনায় অংশগ্রহণ করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ডক্টর কৌশিক বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা IPS নজরুল ইসলাম, দুজনকেই স্বাগত জানাচ্ছি। দুজনের কাছেই আসবো, কিন্তু তার আগে একটু শুনিয়ে দেবো 8ই আগস্ট 2024-এর ঘটনা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল, অর্থাৎ কাদম্বিনীর বাবা মা, আরজি করের নির্যাতিতার বাবা মা, মায়ের বক্তব্য ঠিকই উঠে এসেছে এই ঘটনা সামনে আসার পর। আজকের এই ঘটনা সামনে আসার পর সংক্ষিপ্ত বক্তব্য শোনাবো। সে মুখ্যমন্ত্রী বলুন বা বিরোধী পক্ষ বলুন বা শূন্য পক্ষ বলুন, এ ওর ঘাড়ে দোষ দেবে, ও এর ঘাড়ে দোষ দেবে। জল এলে আমি এদিকে ঠেলে দেবো, জল এলে আমি এদিকে ঠেলে, কোনো কিছু সুরাহা হয় না। সুরাহা কি করে হবে? কৌশিকবাবু, প্রথমে আপনার কাছে আসবো। আপনি বুঝতেই পাচ্ছেন যে 8ই আগস্ট 2024-এর পরও অনেকগুলো ঘটনা ঘটেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে নারীদের নিরাপত্তা, ক্যাম্পাসের মধ্যে বা বাইরে যেখানেই ঘটনা ঘটুক, কেন বারবার এই ঘটনা ঘটবে? কৌশিকবাবু, দেখুন, প্রথমেই বলি যে যে ঘটনাটি সামনে এসছে দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীর সঙ্গে যেটা হয়েছে, সেটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রথমেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করব যে যত দ্রুত সম্ভব এই ঘটনার ইনভেস্টিগেশন কমপ্লিট করে দোষীদের সাব্যস্ত করা হোক এবং দোষীদের চূড়ান্ত সাজা যাতে হয় সেই ব্যবস্থা করা হোক। দুটো কথা না বললেই নয়। এই পরিপ্রেক্ষিতে দেখুন, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এবং আমার দলেরও সেটাই মত, যে ধর্ষণের মতো কোনো ঘটনা নিয়ে কখনো রাজনীতি হওয়া উচিত নয়। কারণ সকলেই চান কম বেশি যে একজন ধর্ষকের ফাঁসির সাজাই হোক। কেউ হয়তো ক্যাপিটাল পানিশমেন্টে বিশ্বাস করেন, কেউ করেন না। আমি ব্যক্তিগতভাবে করি এবং আমরা মনে হয় ধর্ষকের ফাঁসির সাজাই হওয়া উচিত। একটু আগে বিজেপি প্রবক্তা যেটা বললো, আমি অনলাইনে আছি, জাস্ট ঢুকলাম, দুটো কথার আমি তীব্র বিরোধিতা করব। এক নম্বর হচ্ছে আরজি করের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূর পর্যন্ত কোনো যোগাযোগ নেই এবং সেটা সিবিআই ইনভেস্টিগেশনের দ্বারাই প্রমাণিত। দু নম্বর হচ্ছে আরজি করের ঘটনাটাতে সিবিআই ইনভেস্টিগেশন করার পরে আজও পর্যন্ত সেই কেসটা চলছে, কিন্তু তারপরে অত্যন্ত আনফর্চুনেটলি আমাদের এই রাজ্যে আরও যে 3-4টে ঘটনা ঘটেছিল ফরাক্কা থেকে শুরু করে অন্য কোনো জায়গায়, আপনি শিলাদিত্য নিশ্চয়ই জানেন যে সেখানে একটা 56 দিনের মাথায়, একটা 60 দিনের মাথায়, একটা 39 দিনের মাথায় পুরো ইনভেস্টিগেশন কমপ্লিট করেছিল রাজ্য পুলিশ এবং তারপর তাদের কোর্টের প্রসিডিংস এর মাধ্যমে আনা হয় এবং তাদের মধ্যে তাদের দুজনের শাস্তিরও ব্যবস্থা করা হয়েছিল। আমরা এক্ষেত্রে যেটা বলবো যে এই ধরনের ঘটনা ঘটা কখনোই কাম্য নয়, কিন্তু সারা বিশ্ব জুড়েই আপনি যদি দেখেন তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটে। এই যে ঘটনাটা ঘটেছে, অতি দ্রুত তার তদন্ত করে যে বা যারা দোষী তাদের চূড়ান্ত শাস্তি দেওয়া হোক, এটাই আমরা এই মুহূর্তে চাইবো। এবং সর্বশেষে বলি যে আপনারা যেটা বিজেপি প্রবক্তা যেটা বললো, তাকে ছোট্ট করে একটা কথা মনে করিয়ে দিতে চাই। 2-3 দিন আগে এই ন্যাশনাল NCRB ডেটা অনুযায়ী কলকাতা কিন্তু ভারতবর্ষের মধ্যে সেফেস্ট শহরের তকমা পেয়েছে এবং সেটা কিন্তু আমাদের বলা নয়, এটা একটি কেন্দ্রীয় সংস্থার এজেন্সির দ্বারাই বলা। এবং অপরাজিতা বিলটা আজ পর্যন্ত কেন রাষ্ট্রপতি মহোদয়ের সই হলো না, সেটাও কিন্তু আমরা জানতে চাইবো। ডক্টর বিশ্বাস, আমি একটুখানি আটকাচ্ছি, আমি আসবো প্লিজ তন্ময় বাবু। দুটো বিষয় রয়েছে, তবে প্রত্যেকের কাছে আসতে হবে। মানে আমাদের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যে চিকিৎসক ছাত্রীর ওপরে এই ঘটনা, আর দুজন চিকিৎসক আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতেও রয়েছেন এবং দুজনেই দুই রাজনৈতিক দলের ক্ষেত্রে হলেও দুজনেই সবার আগে নিন্দা করেছেন। আসবো, তার আগে আমরা একটুখানি শুনে নেব জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার, তিনি দুর্গাপুরে যান এবং তিনি ঠিক কি বলেন। Medical test and examination, medico legal is already done and samples are already sent to police.
और मेडिको लीगल टेस्ट। सुतरां ट्रीटमेंट एंड जो भी बात है ये सारे कंप्लीट हुआ। हर ट्रीटमेंट भी हुई, लड़की का छींक-छाड़ गया, ब्लीडिंग काफी हो रहा था, उसके सुचार वगैरह लगे हैं, वो ठीक है, अब स्टेबल है, लेकिन बहुत हुई। और दूसरी है कि वो मेंटली इतना स्टबर्न हो गए कि बात करना भी उसको ठीक से नहीं आ रहा है। शी इज शॉक्ड। And the family, middle class family from Orissa, sent their only daughter for higher study and being doctor, and this is her future. So can you imagine हमारे सम्मान कहाँ गया? हमारे महिला का निरापत्ता निश्चित करने के लिए हम जो कहते हैं उसका सुरक्षा, उसका साथ रहना, उसके पास कार्य रहना, कहाँ है वो सर? We could not provide ना. This is a systemic corruption. ये नहीं होता। নজরুল বাবু, আমার খুব স্পেসিফিক প্রশ্ন থাকবে আপনার কাছে, কেন পরপর এই ঘটনা কেন আটকানো যাচ্ছে না? সামাজিক ব্যাধি নাকি কোথাও ছাড় পেয়ে যাচ্ছে? আইন কি আরো শক্ত হাতে প্রয়োগ করা উচিত? সামাজিক সমস্যা যে কিছু নেই সেটা আমি বলবো না, কিন্তু কোনো অপরাধ করলে সাজার ভয় যদি থাকে তাহলে অপরাধ করার আগে অপরাধীদের ভাবতে হয়। কিন্তু আমাদের রাজ্যের এখন যে অবস্থা হয়েছে যে পুলিশের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তারপরে পুলিশ যদি তদন্ত ঠিকমতো করেও তাহলে পুলিশের লোকেরা যে প্রমাণগুলো জোগাড় করে আদালতে পেশ করলেন, সেখানে এরপর কিন্তু ওখানে যারা প্রসিকিউটর থাকেন সেই প্রসিকিউটররা কত ভালোভাবে সেই প্রমাণগুলোকে জজ সাহেবের কাছে তুলে ধরতে পারবেন এবং ডিফেন্সের লোকেরা যাতে সেটাকে ক্রস করে বা পাল্টা যুক্তি দিয়ে সেটাকে ভেঙে ফেলতে না পারেন সেটা করতে পারবেন, তবেই অপরাধীর সাজা হবে। এই দুটো কাজের কোনোটাই দু একটা ক্ষেত্রে হচ্ছে যেখানে কোনো বিশেষ ব্যক্তি চাইছেন, তাছাড়া সাধারণভাবে যদি কেসের কথা বলা হয় তাহলে কিন্তু এই পুলিশি তদন্তই বলুন আর এই প্রসিকিউটরদের জজ সাহেবের কাছে কেসটা তুলে ধরা বলুন, কোনোটাই খুব ভালোভাবে হচ্ছে না। আর তারপরে আছে আমাদের যারা পদে আছেন তাদের কিছু বক্তব্য, আমাকে ক্ষমা করবেন আমি একটা দুটো কথা বলছি। পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ডের কথা আপনাদের মনে আছে। তারপরে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বা যিনি পুলিশ মন্ত্রী তিনি কি বলেছিলেন আপনাদের মনে আছে যে এটা সাজানো ঘটনা? পরে একজন আইপিএস অফিসার, মহিলা আইপিএস অফিসার এটা দেখিয়েছিলেন যে এটা সাজানো ঘটনা নয়, এটা সত্যিকারই বলাৎকারের ঘটনা। কিন্তু তার আগে পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীর সঙ্গে মত মিলিয়ে প্রেস কনফারেন্স করে বলে দিয়েছিলেন যে এটা সাজানো ঘটনা। তো যদি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং কমিশনার অফ পুলিশ একটা ঘটনার তদন্ত শেষ হওয়ার আগে বলে দেন একটা বলাৎকারের ঘটনাকে যে সাজানো ঘটনা, এবং তারপরে এটা দেখা যায় যে না এটা সত্যিকারের বলাৎকারের ঘটনা। নজরুলবাবু, একটু আমরা আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচনায় আসবো, তাই আপনাকে একটুখানি বিরত করলাম। দুর্গাপুরের ঘটনায় কোনো যোগ, কোনো রাজনৈতিক বিষয় এখনো পর্যন্ত সামনে উঠে আসেনি। আমি শক্তিদার কাছে আসবো, কিন্তু তার আগে একটু শুনিয়ে দেবো রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন। হাতরাসে টিম যারা পাঠিয়েছিলেন তারা কখন টিম পাঠাচ্ছেন রাজগঞ্জে আর দুর্গাপুরে জানতে চাইছে বাংলা। কসমা গার্লস কলেজ থেকে অদ্যাবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে কোনদিন একটা শব্দ কোথাও বলেননি কেন? শেষ আমরা শুনেছিলাম অভয়ের ঘটনায় 14ই আগস্ট 2024 বিহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। তারপর থেকে ওনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি। তৃণমূল তোলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে সিআইডি তদন্তের নির্দেশ হয়, সিট গঠন হয়। এক্ষেত্রে সাইলেন্ট কেন সরকার? ভারতীয় জনতা পার্টি জানতে চায়, বিরোধী দলনেতা প্রশ্ন করতে চায় পশ্চিমবাংলার পুলিশ তথা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে। শক্তিদা, কেন আটকানো যাচ্ছে না? দেখুন, এটার সামাজিক ব্যাধি বলে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু এটা সত্য কথা
আরজি কলেজ থেকে শুরু করে ল কলেজ থেকে শুরু করে সুদূর উড়িষ্যার থেকে একজন মধ্যবিত্ত পরিবার তার মেয়েকে পাঠিয়েছিল আরও চিকিৎসা শাস্ত্রে একজন ডাক্তার হওয়ার জন্য। আনুমানিক রাত্রি 8টা বা 8:15 তিনি বেরিয়েছিলেন। সেখানে কোনো সিসি ক্যামেরার ভিজিলেন্স নেই, সেখানে পুলিশ পেট্রোলিং নেই। এটা তো নতুন ঘটনা নয়। যেটা নজরুলবাবু বললেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা সাজানো ঘটনা, আমি একটা কথা বলি, এক্ষেত্রে কিন্তু বলেননি এরকম কোনো প্রসঙ্গ ওঠেনি শক্তিদা, প্লিজ। না, একটা কথা আমি আপনাদেরকে বলি যে ধর্ষণটা পশ্চিমবাংলায় যেন একটা নিত্য নৈমিত্তিক দৈনন্দিন ঘটনায় রূপান্তরিত হচ্ছে। এতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে সমস্ত রাজনৈতিক দল বা পশ্চিমবঙ্গ মানুষের কাছে। আজকে ঘটনা হচ্ছে যে একটা যেটা বললেন যে প্রসিকিউশন এবং যারা ডিফেন্ড করবে তাদেরকে এড়িয়ে গিয়ে যারা প্রসিকিউশন করবে তারা যদি ঠিকমতো আদালতে মহামান্য বিচারকের সামনে বলতে পারে তাহলেই সাজাটা হয়, এবং সাজা যদি দৃষ্টান্তমূলক সাজা হয় তাহলে যারা এই অপরাধী, যারা ধর্ষণ, কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলো তো একটা রিপু, এই অপরাধীরা কিন্তু আগ বাড়িয়ে কখনো আরজি কর, কখনো ল কলেজ, কখনো এইখানে দুর্গাপুর, কখনো নাদিয়াল, এই যে একটার পর একটা ঘটনায় বাংলার মানুষের মাথা একদম নত হয়ে যাচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি। তীব্র নিন্দা শুধু নয়, একদম প্রকৃত দোষীদের অবিলম্বে শনাক্তকরণ করে তাদেরকে কোনো রকম সুযোগ না দিয়ে, যদিও আইনটা আইনের পথে চলে, অতি দ্রুত বিচার। আমরা একটু শুরু নেব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ কি বলেছেন। ঘটনা অনুবিপ্রেত, ঘটনা দুর্ভাগ্যজনক। শুধু সিপিএম বা বিজেপিকে বলবো, দয়া করে আপনারা মাথা ঘামাবেন না, কারণ সিপিএম মানে তো ডক্টর অনিতা দেওয়ান, যাকে গাড়ি থেকে নামিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছিল। বিজেপির রাজ্য মধ্যপ্রদেশে কদিন আগে নার্সকে ভেতরে ঢুকে হসপিটালের মধ্যে ফেলে খুন করা হয়েছে। আমরা একটি ঘটনাকেও জাস্টিফাই করছি না। আমরা চাই এ ধরনের ঘটনা একেবারে না ঘটুক। আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল, এবং সিবিআইও পরবর্তীকালে দেখে যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল। তো ফলে সমাজে বিকৃত খারাপ ঘটনা, বাজে ঘটনা হলে বাকি পুলিশ খানিকটা তদন্তের পর আমরা ব্যাপারটা বুঝতে পারবো। মানব আপনার কাছে কিন্তু এই মুহূর্তে যেখানে এই ঘটনা ঘটেছে দুর্গাপুরে, সেই ঘটনাস্থল থেকে ছবি সিএনএর প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত এক্সক্লুসিভলি তুলে ধরেছে, দেখাবো। শিব থানার অন্তর্গত ঠিক এই জায়গায় প্রথমে দেখিয়ে রাখে, ঠিক এই জায়গায় গতকাল রাত 8:30 নাগাদ সেই মেয়েটি তার বিশেষ বন্ধুর সঙ্গে আসে ফুচকা খাওয়ার জন্য বেরোয়, এবং অভিযোগ যেটা হচ্ছে যে ঠিক এই রাস্তা ধরেই কিন্তু দুষ্কৃতীরা আসে, এবং তারপরে কিন্তু তার সঙ্গে যে পরিবারের তরফে যেটা অভিযোগ করা হচ্ছে যে তার উপর ধর্ষণ করা হয়, এবং এরপরেই কিন্তু তারপরে যে তার যে বিশেষ বন্ধু, সে বিশেষ বন্ধু ফের ছুটে আসে এখানে, এবং আসার পর কিন্তু যে আইকিউ সিটি যে হাসপাতাল, সে হাসপাতালে তাকে নিয়ে যায় এবং তাকে সেখানে ভর্তি করে তারপর থেকে সে পালিয়ে যায়। কিন্তু গোটা ঘটনায় এখন কিন্তু পুলিশ এই ঠিক অঞ্চল থেকে, অর্থাৎ ঘন জঙ্গলের যে জায়গা, সেই জায়গা থেকে কিন্তু চেষ্টা করছে যে কোনো নমুনা যদি পাওয়া যায় সেক্ষেত্রে সেই নমুনা সংগ্রহ করার জন্য। ইতিমধ্যে কিন্তু অর্চনা মজুমদার, যিনি জাতীয় মহিলা কমিশনের যিনি রয়েছেন, সেই মহিলা কমিশনের যে সদস্য, তিনি কিন্তু হাসপাতালে এসেছেন এবং সেই নির্যাতিতা সেই ডাক্তারি পড়ুয়ার সঙ্গে তিনি কথা বলেছেন, এবং তিনিও কিন্তু এই স্পট, অর্থাৎ যে ঘটনাস্থল গতকাল ঠিক রাত্রি 8:30 থেকে 9:15টার মধ্যে যে ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু তিনি আসবেন এবং তিনি পুরো বিষয়টা দেখার চেষ্টা করবেন, এবং তারপরে কিন্তু তিনি রিপোর্ট দেবেন, এমনটা তিনি জানাচ্ছেন। রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ। আর ঠিক এখানেই প্রশ্ন, কেন আটকানো যাচ্ছে না, কেন এই ঘটনা বারবার সামনে চলে আসছে? আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। মানব, আপনার কাছে আসবো। প্রশ্ন একটাই যে কেন আটকানো যাচ্ছে না, কেন এই ঘটনা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, কেন সামনে আসবে? কোনো ভনিতা না করে কোনো সোজাসুজি একটা উত্তর দিই, মানে এখানে আলোচনা সমালোচনা সব হতে পারে। আমি সরাসরি বলছি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী এই ঘটনার জন্য। কার ভালো লাগলো কার খারাপ লাগলো কিচ্ছু যায় আসে না। এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী এই ঘটনার জন্য। কেন? এবার ভেঙে বলি। যে রাজ্যের মুখ্যমন্ত্রী আরজি করের ঘটনার পর প্রশাসনকে শক্তিশালী করবার কথা ছিল, উনি প্রশাসনকে শক্তিশালী না করে কোন মন্তব্য করেছিল মনে পড়ে? যে রাত্রেবেলা মেয়েদেরকে আমি নিরাপত্তা দিতে পারবো না, রাত্রেবেলা মেয়েরা কাজ করবে না।
যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়ে, তার মানে উনি রাত্রেবেলা কাজ করেন না, উনি নিজেই স্বীকার করছেন উনি নিজের নিরাপত্তা নিজে দিতে পারেন না, রাতে কাজ করেন না। এই কথা মুখ্যমন্ত্রীর বক্তব্যে কিন্তু ছিল না। একদম ছিল, একদম ছিল। এবং আমি আমার দায়িত্বের সাথে বলছি, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে রাত্রেবেলা কোনো জায়গায় কোনো কর্মস্থলে আমি কারো নিরাপত্তা দিতে পারবো না। মিথ্যে কথা বলছেন। 2 নম্বর, আপনি প্রমাণ করুন না। আরে ভাই, আপনি কিন্তু আপনার বক্তব্যে একটু কৌশিক বাবুর কথা শুনি। কৌশিক বাবু শুনবেন, আগে আমি বলিনি, আমি তো আপনার কাছেই ফেরত আসবো, প্লিজ কৌশিক বাবু বলুন। বলতে দিচ্ছেন। হ্যাঁ, দেখুন, প্রথম কথা হচ্ছে যে আজকের প্রসঙ্গটায় আসি, কে কি মিথ্যে কথা স্বভাবসুলভ বলছে সেটা জবাব দেওয়ার দরকার নেই, পশ্চিমবঙ্গের জনগণ সেটা জবাব দেবেন। আপনাদের এই প্যানেলে না না, আপনি ঠিকই বলেছেন, পশ্চিমবঙ্গের জনগণই দেবে। আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কৌশিক বাবু বলুন। চুরিটাও শুনুন একটু প্লিজ কৌশিক বাবু বলুন। চুরিতে জাতীয় দলের তকমা পেয়েছেন। আপনাদের প্যানেলে যিনি প্রাক্তন পুলিশ কর্তা বসে আছেন উনিও নিশ্চয়ই জানেন যে সারা পৃথিবীর কোনো শহরে প্রতি স্কোয়ার ইঞ্চি প্রতি স্কোয়ার কিলোমিটারে পুলিশ পেট্রোলিং করে সেটাকে ম্যান মার্কিং করা সম্ভব হয় না। স্কোয়ার ফিটে টাকা নেওয়া হয়, এটা সবাই জানে। যে যদি আপনি ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্সটা দেখেন, গত 2 বছরে মহিলাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে মধ্যপ্রদেশ, তারপর উত্তরপ্রদেশ এবং কিছুদিন আগে উত্তরাখণ্ডেও। কিন্তু আমি আবারও বলছি, একজন চিকিৎসক হিসেবে বলছি, আজকে একজন চিকিৎসকের সঙ্গে ঘটনাটা ঘটেছে, আমরা ভারাক্রান্ত। কিন্তু এটা নিয়ে রাজনীতির অবকাশ না রেখেই আমি বলছি, এই সামাজিক ব্যাধিটার দূরীকরণের জন্য একটি অত্যন্ত কড়া বিল ভারতবর্ষে। আচ্ছা, একটু বলবেন সন্দীপ ঘোষ এই মুহূর্তে কোথায়? একটুখানি আটকাচ্ছি, আসবো না মানব, আসবো একটা লাইন বলতে প্লিজ, একটা লাইন। ইতিমধ্যে এই ঘটনা, অর্থাৎ যে ছাত্রীর ওপরে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ ওড়িশার ছাত্রী, ওড়িশার মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এই ঘটনার নিন্দা করেছেন। দুর্ভাগ্যজনক ঘটনা ইতিমধ্যেই বলেছেন মোহন চরণ মাঝি, অর্থাৎ ওড়িশার মুখ্যমন্ত্রী, এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এই দাবির কথা তিনি ইতিমধ্যেই বলেছেন। মারব, এই রাজ্যের নাগরিক হিসাবে এটা আমাদের কাছে লজ্জার। আর ওনারা বারবার করে, দেখুন, ধর্ষণ যেখানেই হোক যেইভাবেই হোক লজ্জাজনক, একদম ঠিক কথা। কিন্তু তার পাশাপাশি এটা স্বীকার করতে হবে, আগে যদি আমি নিজের ঘর ঠিক না করি, আমি গোটা দেশ পরিষ্কার করব কিভাবে? 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে এই ঘটনা তো একবার নয়। আপনার মন কেঁদেছে, খুব ভালো কথা, আপনার মন কেঁদেছে, আপনি তার বিরুদ্ধে রাস্তায় নামবেন, বসবেন। যে সন্দীপ ঘোষকে নিয়ে এত অভিযোগ, আজকে সন্দীপ ঘোষ কোথায়? উত্তরটা আপনি দেবেন। সেই সন্দীপ ঘোষ কিন্তু এখন বহাল তো এক জায়গাতে আছে। 2 নম্বর কথা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, যে আমরা জানি বিচার সঠিক কখন হয় জানেন তো? তদন্তকারী সংস্থা যখন তার কাজ পরিষ্কারভাবে করে এবং সঠিকভাবে তদন্ত রিপোর্ট জমা পড়ে। এখানে যার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে যার যে অভিযোগ, সেই অভিযোগপত্র পাওয়া যাচ্ছে অভিযোগ যার নামে তার বাড়ির ভেতর দিয়ে। একটুখানি আটকাচ্ছি কৌশিক বাবু, খুব সংক্ষেপে, না প্লিজ আমায় আসতে হবে, না প্লিজ কৌশিক বাবু খুব সংক্ষেপে আপনার প্রতিক্রিয়া চাইবো। ওড়িশার মুখ্যমন্ত্রী এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন এবং বলেছেন দৃষ্টান্তমূলক যাতে শাস্তি দেওয়া হয় এই ঘটনায়। আপনার প্রতিক্রিয়া কৌশিক বাবু? দেখুন, প্রথমেই বলছি যে ওনারা নিশ্চিত থাকতে পারেন, উড়িষ্যার মুখ্যমন্ত্রী, যে এটা তো বেঙ্গল পুলিশের আন্ডারে হবে। বেঙ্গল পুলিশ অত্যন্ত দ্রুততা এবং স্বচ্ছতার সঙ্গে এই ঘটনা তদন্ত করে দোষীদের খুব প্লিজ কৌশিক বাবুর সঙ্গে থাকুন না, সবাইকে আটকাতে হবে, নজরুল বাবুর কাছে যেতে হবে। নজরুল বাবু, আমার সংক্ষিপ্ত প্রশ্ন, প্লিজ বোঝার চেষ্টা করুন, কোন মানসিকতা থেকে এই পরিস্থিতি বারবার করে তৈরি হচ্ছে? নজরুল বাবু বলুন। দেখুন, মানসিকতাটা আমি বললাম যে যারা পদে আছেন তাদের যদি মানসিকতা হয় যারা অপরাধ করছেন তাদেরকে সাহায্য করা, তাদেরকে বাঁচানো, তাহলে এরকম ঘটনা বেশি করে ঘটবে। আমি এই নির্দিষ্ট মামলাটার ক্ষেত্রে যদি আসি, দেখুন, যে ধর্ষিতা মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে, আপনারা যেটা শোনালেন তার থেকে বোঝা গেল। যদি সঠিকভাবে হয়, তারা যদি তার ভ্যাজাইনাল সোয়াব বা শরীরের অন্য জায়গায় যে কোনো ফরেন বডি পাওয়া যাবে, তার শরীরে কি মাস্ক আছে সেগুলো যদি ঠিকভাবে কালেক্ট করেন, এবং এখন বর্ষার সময় যে জায়গাটা নিয়ে গিয়েছে সেটা পাকা নয়, তো সেখানে যে নরম মাটিতে পায়ের ছাপ থাকতে পারে, তাহলে সেই যারা নিয়ে গেছিলো তাদের যদি খালি পা থাকে পায়ের ছাপ হবে, যদি জুতো পরে যায় তাহলে জুতোর ছাপ হবে। সেগুলো তোলা হয়েছে কিনা, বা এই যে সোয়াব যেগুলো কালেক্ট করা হচ্ছে
সেগুলোর সঙ্গে ইতিমধ্যে একজনকে ধরা হয়েছে এরকম খবর শোনা যাচ্ছে, এটা ঠিক কিনা আমি জানি না। আমরা অবশ্যই করে সেদিকে নজর রাখবো এবং তারই সঙ্গে আপনি যে কথা বললেন যে দ্রুত তদন্ত প্রক্রিয়া এবং দোষীদের শাস্তি দানে মানব, এবং তারই সঙ্গে আমি তন্ময়বাবুর কাছে জানতে চাইবো, যেই কৌশিকবাবু বললেন যে নিশ্চিন্ত থাকতে পারেন অতি দ্রুত রাজ্যের পুলিশ পুরো বিষয়ে খতিয়ে দেখবে, আপনাদের বাধা কেন মানব? না দেখুন, বাধা দেওয়ার একটাই কারণ, কামদুনির ঘটনায় রাজ্যের মানুষ দেখেছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্লজ্জের মতন বলতে শুনেছে যে নারী বিবাহিত হলে তার দাম কত হবে, অবিবাহিতদের দাম কত হবে। উনি ওনার যে ভাষার প্রয়োগ করবার ঘটনা, তারপর ধর্ষণের পরে ছোট ছোট ছেলেদের ছোট ছোট ঘটনা, এই সমস্ত নিদান যদি রাজ্যের একজন অভিভাবক, মুখ্যমন্ত্রী মানে তো এই রাজ্যের অভিভাবক, সে আমারও অভিভাবক, তার কাছ থেকে যদি এই রকম মন্তব্য যদি আসে, আপনার মনে হয় না যে কোথাও ধর্ষকরা উৎসাহিত হবে? আর 2 নম্বর কথা যেটা, যে এই ধর্ষণ শুধু সামাজিক ব্যাধি নয়, এটা একটা ছোঁয়াচে ব্যাধি পরিণত হয়েছে এবং এটা একটা ভাইরাসের মতন ছড়িয়ে পড়েছে, যে ভাইরাসটা এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্যের মাধ্যমে ছড়িয়েছে। কৌশিকবাবু আপনি যেই বললেন রাজ্য পুলিশ পুরো বিষয়ে তদন্ত করবে যাতে ওড়িশা সরকার নিশ্চিন্ত থাকতে পারে, সিপিএম এবং বিজেপি আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন, তারা এই বিষয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, কেন তাদের এরকম রিয়াকশন পাচ্ছি কৌশিকবাবু? দেখুন, সিপিএম এবং বিজেপি তাদের রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে এটা বলতেই পারেন, কিন্তু আমরা আবারও যেটা বলছি, দায়িত্ব নিয়ে বলছি, 24 থেকে 48 ঘন্টা সময় দিন রাজ্য পুলিশকে। 24 থেকে, আই রিপিট, 24 থেকে 48 ঘন্টা সময় নিন, দায়িত্ব নিয়ে বলছি। তার মধ্যে আপনারা দেখুন কালপ্রিটরা ধরা পড়ে কি না পড়ে, যদি না পড়ে তখন আপনারা বলতে পারবেন, কিন্তু 24 থেকে 48 ঘন্টা সময় দিন, নাম্বার 1। নাম্বার 2, সিপিএম এর আমলের সেই কোচবিহার থেকে শুরু করে বানতলা, ওসব কোনো প্রসঙ্গে আমরা এখন যাচ্ছি না, কারণ বানতলার কোনো প্রমাণ আপনাদের কাছে নেই, এটা মিথ্যে সাজানো। আমি কৌশিকবাবুর সঙ্গে থাকুন, তন্ময়বাবু 24 থেকে 48 ঘন্টার মধ্যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। আমি একটু তন্ময়বাবুর কথা শুনিনি, কৌশিকবাবু প্লিজ একটু সঙ্গে থাকুন, আপনার কথাতেই প্রতিক্রিয়া। কৌশিকবাবু একটু রিকোয়েস্ট করছি। একটা গুরুত্বপূর্ণ কথা শিলাদিত্য বলবো, যে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ এনসিআরবি ডেটা বলছে যে নারী পাচারে পশ্চিমবঙ্গ একটা হাইয়েস্ট কান্ট্রিতে, আর এনসিআরবি ডেটা এটাও বলছে যে পশ্চিমবঙ্গে রেপ কেসে কনভিকশন রেট শাস্তি একদম লোয়েস্ট। সুতরাং এনসিআরবি ডেটা এটা বলছে। দ্বিতীয়ত বলি, আমাদের জানা নেই কৌশিক শুনুন না একটু, অপরাজিতা বিল বিজেপি সমর্থন করেছে, সেটা এখন প্রেসিডেন্টের কাছে রয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, কৌশিককে জিজ্ঞাসা করছি আমি, অপরাজিতা বিল তো এখন নেই। নির্ভয়া কেসের পরে যে ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় দোষীদের মৃত্যুদণ্ড বহাল থেকেছে এবং একজন জুভেনাইল ছাড়া, নাবালক ছাড়া সবার ফাঁসি হয়েছে। শক্তিদা খুব সংক্ষেপে, শক্তিদা খুব সংক্ষেপে, আজকে ফাঁসি সাজা হাইকোর্টে। আচ্ছা, আমি একটা কথা বলি, একটা কথা বলার আছে, এর দায় সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুনতে পাচ্ছি না। না, এর দায় সম্পূর্ণভাবে এই যে দিনের পর দিন ছোঁয়াচে নয়, যেটা বলেছে মানব যে ভাইরাস হয়ে গেছে। আজকে যদি দোষীরা ধর্ষণ করবার পর যদি দোষীরা উপযুক্ত শাস্তি পেত, তাহলে আগামী দিনে নতুন করে ধর্ষণ হতো না। আজকে এই লজ্জাটা দেশ নয়, আজকে আমাদের রাজ্যে এই ঘটনাগুলো একটা ঘটছে একটার পর একটা। সে কামদুনির থেকে, কামদুনিতে আমি রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছিলাম টুম্পা কয়াল এবং মৌসুমী কয়ালকে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এটা আমার মা বোনের ওপরও হতে পারে। আমার বোনও বিদেশে অন্য কোনো রাজ্যে ডাক্তারি পড়তে গিয়ে তার উপর যদি ধর্ষণ করা হয়, কেন এই ঘটনা আটকানো যাচ্ছে না? সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি গিয়ে উপস্থিত হয়েছিলেন আজকে দুর্গাপুরে, কি বলেছেন সংক্ষেপে শোনাবো। সেখানে আমাদের কমরেডরা পৌঁছেছেন। গোটা দুর্গাপুরটা এবং আসানসোলটাতে এখন যারা সমাজ অপরাধী তাদের দাপাদাপি চলছে, কারখানা বন্ধ হচ্ছে, মাফিয়াদের দাপাদাপি, এবং পুলিশ প্রশাসন স্যারেন্ডার করে দিয়েছে। ফলত যা হবার তাই হচ্ছে। আর দুর্গাপুর শিল্পের এলাকা, দুর্গাপুর স্কুল কলেজের পড়ুয়াদের বাইরের বহু জেলা থেকে, রাজ্য থেকে পড়তে আসে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিরাপত্তায় কতটা ফাঁক।
কৌশিকবাবু, একটাই প্রশ্ন করব, নিরাপত্তাহীনতার প্রসঙ্গ উঠছে কেন? জবাব কি কৌশিকবাবু? খুব সংক্ষেপে প্লিজ। দেখুন, এইখানে আপনারাই আপনাদের চ্যানেলে দেখালেন যে জায়গায় ঘটনাটা ঘটেছে, সেইখানে কিন্তু সম্ভবত ওই রকম ভাবে কাউকেই কখনো নিরাপত্তার ব্যবস্থা করা যায় না। লাইট নেই, সিসিটিভি নেই, কৌশিক এখানে বোঝো, লাইট নেই, লাইট অন্ধকার, সিসিটিভি নেই, আমরা সেই সেখানে তো হবে না। একটা মেডিকেল কলেজের ক্যাম্পাসের জাস্ট বাইরে পুরোটাই চিন্তা করে দেখো কি বলছো, তদন্তের পর উঠে আসবে যে কে দোষী, লাইট কোথায়, সিসিটিভি কোথায় না, সেটা পুরোটাই তো তদন্তে উঠে আসবে। প্রাথমিক তদন্তটাকে শেষ হতে দিন। আরে ঘটনা তো ঘটে গেছে, আমি বলছি ঘটনা আটকাতে গেলে সেখানে তো লাইট থাকবে, সিসিটিভি থাকবে, ক্যাম্পাসের বাইরে অন্ধকার থাকবে। এটা কি কখনো সম্ভব তন্ময়? এটা কি কখনো সম্ভব যে সমস্ত এটা ক্যাম্পাসের বাইরে, ক্যাম্পাসের পরে তুমি মেডিকেল কলেজে পড়েছো, আমিও পড়েছি, সেগুলো ঘটলো কেন? ক্যাম্পাসের বাইরে ঘটে না কেন? ক্যাম্পাসের বাইরে অন্ধকার থাকবে, সেখানে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে আমাদের প্রশ্ন বারবার করে হচ্ছে আরজি করে ঘটনার আগে বা পরে কেন এই ঘটনা বারবার করে সামনে আসবে বা হবে, এই প্রশ্নে যেমন আমরা উত্তর করব। নজরুল বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা এই পর্বে এই প্রসঙ্গ নিয়ে কথা বলেছি, কিন্তু এরপর যে প্রসঙ্গ অর্থাৎ এসআইআর নিয়ে মন্তব্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে নির্বাচন কমিশন সেই বক্তব্য সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে। এই নিয়ে আলোচনায় ফেরত আসবো। এসআইআর প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সিইওকে উদ্দেশ্য করে, এবং সেই মন্তব্যের পুরো বিষয়ে বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে চেয়ে পাঠানো হয়েছে। এই নিয়ে আমাদের অতিথিদের সঙ্গে আলোচনা করব, বিস্তারিত তথ্য তুলে ধরবো, কিন্তু তার আগেই প্রতিবেদন। এসআইআর নিয়ে রাজ্য নির্বাচন কমিশন সংঘাত চরমে। সূত্রের খবর, এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে রিপোর্ট তলব জাতীয় নির্বাচন কমিশনের। পাশাপাশি মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভিডিও ফুটেজও চেয়ে পাঠিয়েছে কমিশন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে এসআইআর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি সুরে বলেছিলেন, এসআইআর এর নাম করে এনআরসি করার চক্রান্ত চলছে। এই মির্জাফররা যদি এসব করতে চান তাহলে কিন্তু অনেক ঘটনা ফাঁস হয়ে যাবে। কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে? সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে। এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, তারা চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি এসব করতে যান তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। তবে এখানেই থেমে থাকেনি রাজ্যের প্রশাসনিক প্রধান। কেন্দ্রীয় সরকার ও জাতীয় নির্বাচন কমিশনের পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি। তার অভিযোগ, এখানে যিনি সিইও রয়েছেন তিনি নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত, এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আর মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে বেজায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন, যার জেরে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন, এমনটাই সূত্রের খবর। হলফনামা ছাড়া কিভাবে সাংবিধানিক পদে আসীন এক আধিকারিকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ? পাশাপাশি মুখ্য সচিবের ভূমিকা নিয়েও বিরক্ত নির্বাচন কমিশন। মন্তব্য করার সময় কিভাবে সেখানে ছিলেন মুখ্য সচিব? সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পাশে মুখ্য সচিব বসে থাকার বিষয় নিয়েও রিপোর্ট তলব জাতীয় নির্বাচন কমিশনের। সূত্রের খবর, সিইও দপ্তর থেকে শীঘ্রই সেই রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হতে পারে। শুরু থেকেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় সরব হয়েছে রাজ্যের শাসক দল। এই প্রেক্ষিতে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য এবং তার জবাবে কমিশনের রিপোর্ট তলব রাজ্য রাজনীতির পারদকে আরও তপ্ত করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় জাকির সিং এর সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।
আসবো আলোচনা এই নিয়ে। কৌশিকবাবু, প্রথমে আপনার কাছে আসবো। এই মুহূর্তে দ্বন্দ্ব কি একেবারে প্রকাশ্য চলে এলেও তাহলে এসআইআর প্রসঙ্গে নিয়ে রাজ্য নির্বাচন কমিশন সিইওকে নিয়ে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে? দেখুন, সিইওকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য করেছে সেটা আপনারাও শোনালেন এবং এটা একদমই পাবলিক ডোমেনে রয়েছে। জাতীয় নির্বাচন কমিশন যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, তাদের রাজ্য দপ্তর তাদেরকে কি রিপোর্ট দেবে জানি না। আমরা শুধু তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে একটাই কথা বলবো, যদি একজন বৈধ ভোটারের নামও আপনারা পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করেন, তাহলে তার পরিণতি কি হবে আপনারা দেখে নেবেন। আপনাদের এই কথাটা এই চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ করে বললাম। 2 নম্বর হচ্ছে, সিইওতে বিহারের অবস্থা দেখেছেন ছিলেন তো, 18 লক্ষ নাম অ্যাড করতে হয়েছে, আরো 3 লক্ষ নাম ইন দ্য ওয়েটিং লিস্ট। যে নির্বাচন কমিশন একটা এসআইআর করার নাম করে 65 লক্ষ নাম বাদ দিয়েছিল, তার মধ্যে আবার 18 লক্ষকে অ্যাড করতে হয়। হাইকোর্টের কাছে গালে সপাটে থাপ্পড়কে আধার কার্ডকে আবার মান্যতা দিতে হয়। সেই এসআইআর কি আপনাদের কখনো মনে হয় না সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? বিজেপির একজন রাজনৈতিক নেতা কি করে বলতে পারেন 1 থেকে 1.5 কোটি ভোট বাদ দেবো? এটার থেকে বড় ফ্যাসিস্ট মুক্তি তো আর কিছুই হতে পারে না। কৌশিকবাবু, একটু আটকাই, আপনার কথা প্রসঙ্গ নিয়ে আসবো। আপনার বক্তব্য, আপনার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তন্ময়বাবু, একটু শক্তিদা মানব হয়ে আপনার কাছে আসছি, প্লিজ শক্তিদা। এসআইআর নিয়ে আমাদের অবশ্যই বিরোধিতা আছে। আমি বুথে এজেন্ট হিসেবে কাজ করেছি 95-96 সালে প্রথম, 2002-03-এ, তারপর 2022-এ শুরু হয়েছে। আপনারা দেখেছেন ভারতবর্ষের লোকসভার বিরোধী দলের নেতা তিনি দৃষ্টান্ত তুলে তুলে, যেমন ধরুন একটা 0 অ্যাড্রেস দেওয়া হয়েছে, সেখানে 1000 ভোটার বারবার করে তুলে দেখা হয়েছে। কখনো গুজরাট, কখনো হরিয়ানা, কখনো পাঞ্জাব, প্রত্যেকটা জায়গায় দেখা হয়েছে। আজকে কথা হচ্ছে যে একবার বলছে যে এই নথি প্রমাণ চাই। বাবা মায়ের আজ থেকে 40 বা 50 বছর আগে এত প্রসূতি সদন ছিল না, তখন সন্তান বাড়িতেই প্রসব হতো। তাদের বার্থ সার্টিফিকেট কে দেবে? না, আমার প্রশ্ন কিন্তু শক্তিদা, একটা তো এসআইআর যার বিরোধিতা আপনারা রয়েছেন বা বিরোধী রাজনৈতিক দলগুলির বক্তব্য অনেক ক্ষেত্রে উঠে আসছে, কিন্তু এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনের সিইও বক্তব্যের প্রসঙ্গে কি একেবারে সংঘাত সামনে চলে এলো? না, এ তো অবশ্যম্ভাবী। এবং কথা হচ্ছে যে একটা কথা যেটা বলছেন মুখ্যমন্ত্রী, যে এসআইআর এর নামে এনআরসি চালু করা হচ্ছে, আমি বলতে বাধ্য হচ্ছি, পার্লামেন্টে তিনি এই এনআরসিকেই সমর্থন করেছিলেন কোনো একটা সময়। আমি একটু আটকে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর নামে এনআরসি চালুর প্রসঙ্গ নিয়ে ঠিক কি বলেছিলেন শুনিয়ে দেবো। এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। এটা এনআরসি করার চক্রান্ত চলছে, এটা এসআইআর নয়। হ্যাঁ, আমি একটু বলিনি, 1 মিনিট বলে নিই। এখন ঘটনা হচ্ছে যে যদি এসআইআর এর নামে বৈধ ভোটাররা থাকে তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দেখা যাবে যে বলা হচ্ছে আমি 6, 7, 8 3টে ফর্ম আছে, ইনক্লুশনের জন্য 6, কাটবার জন্য 7, আর 8 হচ্ছে স্থান পরিবর্তনের জন্য। বহু কর্মচারী আছে যারা বিভিন্ন রাজ্যে চাকরি করে, তারা ইলেকশনের সময় এসে ভোট দেয়, তাদের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হবে। কিন্তু বৈধ ভোটারের নাম কেটে বাদ দেওয়া হবে এই প্রসঙ্গে আপত্তি, মানে যদি হয় এরকম আপত্তি সকলে থাকবে, এটাই তো স্বাভাবিক। মানব, প্লিজ। আমার পরিষ্কার কথা, মানে আমার এবং আমার পার্টির পরিষ্কার কথা, এসআইআর যেটা হচ্ছে কিসের নিরিখে হচ্ছে এটা 1 নম্বর। কিছুদিন আগে বিহারে এসআইআর হয়েছে, 65 লাখ লোকের নাম বাদ গেছে। যে ভারতবর্ষে, মানে একদম খাঁটি বাতি বাংলা ভাষায় বললে, যে ভারতবর্ষে এখনো পর্যন্ত প্রায় 45% অঞ্চলে প্রায় 45% মানুষ যারা সকালবেলায় হাতে লোটা নিয়ে মাঠে হাঁটতে যায়, সেখানে এসআইআর বাদ যাচ্ছে। ভাষাভাষা শব্দ একটুখানি সংযত হলে ভালো হয়। আমরা একটা চ্যানেলে কথা বলছি, দায়িত্বপ্রাপ্ত জায়গায়, কোনো অসুবিধা নেই। এটা সাংবিধানিক ভাষা, আমি যে কথাটা বললাম, এটা প্রায় 60% মানুষ এই ভাষাতেই বলে। না, তার মানে এটা নয় যে চ্যানেলে বলা যায়। 2 নম্বর হচ্ছে গিয়ে একদম পরিষ্কার বাংলা কথায় বলতে গেলে, এই যে নেপালে মানে গোর্খা অঞ্চলে বন্যা হলো বা এই জায়গাগুলো যে বিধ্বস্ত হলো, তাদের যে সমস্ত নথি ভেসে গেল, তার মানে তারা অবৈধ হয়ে যাবে। তাদের জন্য কি ব্যবস্থা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। 2 নম্বর হচ্ছে যে এসআইআরে প্রথমে অনেক রকমভাবে বোঝানো হলো সংখ্যালঘুদের বার্তা দেওয়া হবে, তারপর অনেক রকম ঘুরিয়ে পেরিয়ে বললো এই হবে সেই হবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অঞ্চলে যে মতুয়া সম্প্রদায়কে নিয়ে এত খেলা হলো, তাদের আজকে কি পরিস্থিতি? আজকে সাধারণ মানে মুসলিম সম্প্রদায় বাদ দিয়েও হিন্দু সম্প্রদায়ের মানুষকে তাড়ানোর ব্যবস্থা করছে। আসলে এটা একটা খেলা,
আমরা বলছি শুধুমাত্র ভোট এলে পরেই এই চাল আর ছুঁচ আর চালুনি দুজনকে দেখাতে থাকে, মানুষকে একটা ভয়ের মধ্যে রাখা, একটা বাইনারি সিস্টেম তৈরি করার মধ্যে দিয়ে মানুষকে একটা ভীত সন্ত্রস্ত। কেন এই প্রসঙ্গগুলো উঠে আসছে? একজন যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, একজন যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, একদম শেষ পর্যন্ত দেখে নেবো। আর এই বিজেপি আর এই তৃণমূলের বাইনারি খেলা একদম গোড়া থেকে তুলে ফেলে দেবো। সকলেরই বক্তব্য বৈধ ভোটারের নাম একজনও যদি বাদ যায় তাহলে দেখে নাও, মানে এই বক্তব্য, এই দাবি, এই হুমকি তৃণমূল, কংগ্রেস, সিপিএম সকলের কাছ থেকে উঠে আসছে। 30 সেকেন্ড না, এর বেশি সময় নিয়ে আমরা আলোচনাতেই আসবো এই প্রসঙ্গ নিয়ে। হাল্লা বলে এই মুহূর্তে আমরা যেদিকে নজর রেখেছি, রাজ্য নির্বাচন কমিশন সংঘাত, বক্তব্য এবং পুরো বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠানো। আমরা একটু শুনে নেব রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র কি বলেছেন। দেখুন, এই বিষয়টি নিয়ে তো অনেকদিন ধরেই আলোচনা চলছে। এবার এই যে নিবিড় সমীক্ষা আমরা যেটাকে বলি আর কি, সেটা বেশ কয়েক বছর, 10 বছর, 20 বছর অন্তর অন্তর একবার করে হয়। ভোটার তালিকা সংশোধন একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেটা সবসময় চলতে থাকে। কিছু নাম ঢোকে, কিছু নাম বাদ যায়। কিন্তু আমাদের দেশে ধরুন মানুষ যেভাবে মারা যান প্রতি বছর যে সংখ্যায়, সেই পরিসংখ্যানগুলো ধরলে পশ্চিমবঙ্গ বা বিহারের মতো একটা রাজ্যে হয়তো যদি 20-25 বছর ধরে কাজ না হয়, তাহলে 20-25 লক্ষ মানুষ তো মারা যাবেনি এবং তাদের নাম বাদ যাবে। এই বাদ যাওয়াগুলো গুরুত্বপূর্ণ। যদি এই নামগুলো বাদ না যায়, তাহলে সেই ভোটগুলো যদি কেউ এসে দিয়ে যান, সেক্ষেত্রে এটা বুঝতে হবে যে আমাদের যে সংসদীয় গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে গোলমাল হচ্ছে। ঠিক এই জায়গাতেই তন্ময়বাবু আপনার কাছে প্রশ্ন, রাজনৈতিক বক্তব্য, বাইনারি, উদ্দেশ্য প্রণোদিত সবেতেই একটা বিজেপির নাম বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে কেন? দেখুন, এই পুরো জিনিসটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে এই জন্যে যে এই যে হচ্ছে কৌশিক যেটা বললেন যে 65 লক্ষ প্রথমে বাদ গিয়েছে, তারপরে কিন্তু আরও 3,70,000 বাদ গিয়েছে, যখন নির্বাচন কমিশন বলেছে যাদের 2 জায়গায় নাম আছে তারা 2 জায়গায় নাম রাখতে পারবেন না, সেটা হচ্ছে বেআইনি। তারা তখন এসে বলেছে যে হ্যাঁ আমার এক জায়গার নাম বাদ দিয়ে দিই। আচ্ছা, তারপরে দেখুন আজকে এই যে কৌশিক বলছেন যে 18 লক্ষ নাম যোগ হয়েছে। কাদের নাম যোগ হয়েছে? যারা নতুন ভোটার, যাদের 18 বছরের বয়সের বেশি হয়েছে, এবার প্রথম ভোট দেবে। তো সেটা তো অটোমেটিক প্রসেস তো করেছেন। সব থেকে বড় কথা, সুপ্রিম কোর্ট বিহারের এসআইআর এর মান্যতা দিয়েছে। সুপ্রিম কোর্টের দিনের পর দিন কেস চলেছে, কিন্তু সুপ্রিম কোর্টে বলতে পারেনি। সুপ্রিম কোর্ট একসময় বলেছে যে আমরা যদি দেখি কোনো ইরেগুলারিটিস হয়েছে তাহলে আমরা পুরো প্রসেসটা বাতিল করে দেবো। কিন্তু সেই সুপ্রিম কোর্ট কথা বলবে, সেই সুপ্রিম কোর্ট বাতিল করেনি, মান্যতা দিয়েছে। আচ্ছা, নির্বাচন কমিশনকে মান্যতা দিয়েছে তো, মান্যতা দিয়েছে তো। আর ওই মমতা ব্যানার্জি আপনাদের বলুন তন্ময়বাবু, বলুন তন্ময়বাবু, কাগজ চুরা বলা। আচ্ছা শুনো, বলুন তন্ময়বাবু, বলুন। এবার আরেকটা কথা বলছি, শোনো। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সংঘাতে বলছেন নির্বাচন কমিশনারকে নিয়ে, তুমি এখানে এসে বসে করতে আসোনি। বলুন তন্ময়বাবু, বলুন। এই নির্বাচন কমিশনারে কিন্তু যে জিনিস হচ্ছে এখন আছেন, তার নাম কিন্তু রাজ্য পাঠিয়েছিল। রাজ্য কতগুলো নাম সাজেস্ট করে, তার থেকে নেওয়া হয়েছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি দুর্নীতি করেছেন, তার নাম কেন পাঠিয়েছিলেন? আজকে যদি চিফ সেক্রেটারি জানেন তিনি দুর্নীতি করেছেন, তার নাম কেন পাঠানো হয়েছিল? কৌশিক বাবু বলুন, কৌশিক বাবু অনেকক্ষণ বলতে চাইছেন, বলুন। প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম পাঠাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যে 3 জন আধিকারিকের নাম পাঠিয়েছিলেন, তাদের মধ্যে থেকে একজনকেও মুখ্য নির্বাচন কমিশনার প্লিজ শুনেনি, আপনার কাছে আসবো প্লিজ। একে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একে সিলেক্ট করেছিল, সম্পূর্ণ ভ্রান্ত তথ্য দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো 3টে নাম তারা প্রথমে রিজেক্ট করেছিল, তারপর যখন সমস্ত অফিসারদের নাম পাঠানো হয় তার মধ্যে থেকে একে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বেছে নিয়েছিল। এটাই হচ্ছে গিয়ে ফ্যাক্ট। এবং দ্বিতীয় কথাটা হচ্ছে এসআইআর এর নামে ঘুর পথে এনআরসি করতে তৃণমূল কংগ্রেসের একজন কর্মীও যতদিন জীবিত আছেন আমরা পশ্চিমবঙ্গে সেটা হতে দেব না। ফেয়ার ওয়েতে এসআইআর করুন, মোস্ট ওয়েলকাম। কিন্তু তার মধ্যে দিয়ে যদি ইলেকটোরাল ম্যালপ্র্যাকটিস করতে চান তাহলে আপনারাও দেখে নেবেন আমরা কি করতে পারি। কেউ কিছু বলতে পারছে না, বলতে পারছে তো, বলতে পারছে বলেই তো দাদা নথি হিসেবে আধার কার্ডটা অ্যাড হলো। আর 18 লক্ষ নতুন ভোটার নয়, ওই বাদ যাওয়া রাজ্য প্রথমে 3টে নাম পাঠিয়েছে, তারা হচ্ছে চটি চেটা অফিসার, তাদেরকে নির্বাচন কমিশন
এরপরে আবার 3 জন রাজ্যে পাঠিয়েছে এবং নির্বাচন কমিশন বলেছে এমন অফিসারের নাম পাঠাবেন 26-এ নির্বাচনের পরে স্বীকার করলে যাতে তাদের উপরে শাস্তি হোক না আসে তখন রাজ্য। কৌশিক বাবু আর তন্ময় বাবু একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন। আমি একটু শক্তিদা এবং মানবের প্রতিক্রিয়া নিয়ে নিই। শক্তিদা, ব্যাপারটা হচ্ছে নির্বাচন কমিশনটাই, এবারে নির্বাচন কমিশনটাই একদম বিজেপি তার পকেটে করেছে। আগে নির্বাচন কমিশন কি ছিল? একটা কথা বলিনি, সময় শেষের দিকে প্লিজ বলুন শক্তিদা। নির্বাচন কমিশনটা এভাবে যেভাবে তৈরি হয়েছে সেটা মান্যতা দেওয়া যায় না। আপনারা চুপ করুন তো, বলুন শক্তিদা, আমার সময় নেই শক্তিদা প্লিজ। আমি একটা কথা বলি, এসআইআর না যদি নিবিড় সংশোধন প্রক্রিয়া সঠিক কথা বলছেন আবার দেশটাকে আমরা শেষ করে দিয়েছেন আপনারা। হ্যাঁ, দেশটাকে আপনারা উপরে কেন রাজনৈতিক কেন রাজনৈতিক উদ্দেশ্যের কথা আজকে পরিবারে বলতে না আমি একটা বাংলা কথা বলি। দেশ শেষ করে দেওয়ার কথা বলে ভারতবর্ষের লাইনে যেখানে রেল থেকে আরম্ভ করে যা যা সরকারি ব্যবস্থা তৈরি হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী চায় বলে চাই ব্যস্ত, সেটাই ভারতবর্ষে তৈরি হয়েছে। আর 2 নম্বর হচ্ছে আমরা বলছি ভোটার লিস্ট সংশোধন হোক, স্বচ্ছ ভোটার লিস্ট আসুক, মৃত ভুয়ো ভোটার বাদ যাক, এই ভুতুরে ভোটার যেন ভোট না দেয়। আমরা বলছি যেটা মানুষ চলে যায়, যদি সেই বাদ যায় তাহলে এই আলোচনায় যে 6 নম্বরের নতুন ইনক্লুশন, 7 নম্বরের ডিলিমিটেশন, এগুলো সবাই জানে, এগুলো নতুন করে বলবার কিচ্ছু নেই। কিন্তু যে কথাটা আমরা বলতে নতুন করে ইনক্লুশন নেই। কৌশিক বাবু, তাহলে আপনাদের এত বিরোধিতার কারণ কি? এক লাইনে উত্তর কৌশিক বাবু প্লিজ। আমাদের বিরোধিতার কারণ হচ্ছে ওনারা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ওনাদের বিরোধী ভোটগুলোকে ভোটার তালিকা থেকে বাদ দিতে চেষ্টা করবে এবং ভোট চায়, রোহিঙ্গাদের ভোট চায়, জিহাদিদের ভোট চায়, পশ্চিম বাংলাদেশ বানাতে চায় পশ্চিমবঙ্গকে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। হাল্লা বল আজকের মতো এই পর্যন্তই। রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। আজকের মতো হাল্লা বল আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন ক্যালকাটা নিউজে। পরের খবরের জন্য সঙ্গে থাকুন।